আজকে আমাদের জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং যে সেশনাল এটার ফার্স্ট এক্সপেরিমেন্ট ফিল্ড আইডেন্টিফিকেশন টেস্ট। তো ফিল্ড আইডেন্টিফিকেশন টেস্টে যদি আমরা নাম অনুযায়ী এটা বুঝতে পারি, সেটা হলো যে আমরা একটা পার্টিকুলার সয়েল সম্পর্কে আইডিয়া নেওয়ার চেষ্টা করব যে সয়েলটা কি ধরনের এবং তার বিহেভিয়ারটা কেমন হতে পারে। সেটা সম্পর্কে আইডিয়া নেওয়ার চেষ্টা করবো, বাট এটা আমরা ফিল্ডে করবো। দ্যাট মিনস আমরা কোনো ল্যাবরেটরি ইকুইপমেন্ট ব্যবহার করব না। আমরা ফ্রিলি ফিল্ডে যেটা অ্যাভেলেবল সম্ভব আমাদের কাছে কোনো ইকুইপমেন্ট ছাড়া আমরা ফিল্ডে জাস্ট ভিজুয়াল অবজারভেশন অ্যাজ ওয়েল অ্যাজ ছোটখাটো কিছু অ্যাক্টিভিটিসের মাধ্যমে তৈরি করতে পারবো বা আইডিয়া করতে পারবো। তবে এই ফিল্ড আইডেন্টিফিকেশন টেস্টটা হলো একটা পারসেপশন দেওয়া, নট এক্সাক্ট সলিউশন দেওয়া। দ্যাট মিনস ফিল্ড আইডেন্টিফিকেশন টেস্ট করার মাধ্যমে সয়েলটা কি ধরনের সয়েল এটা সম্পর্কে তুমি ধারণা পাবা, কিন্তু যদি তুমি এই সয়েল এর উপরে কোনো স্ট্রাকচার ডিজাইন করতে চাও, মানে একটা বিল্ডিং করতে চাও বা যে কোনো ধরনের স্ট্রাকচার করতে চাও, তাহলে ফুটিং এর সাইজ কত হবে, সেটেলমেন্ট কত হবে, এই কাজগুলো এই টেস্টের মাধ্যমে করতে পারবা না। ক্লিয়ার? তুমি শুধুমাত্র একটা আইডিয়া করতে পারবা যে কি ধরনের সয়েল, কিন্তু ওই ডিজাইনের কাজ করার জন্য তোমাকে সয়েল স্যাম্পল কালেক্ট করে ল্যাবে নিয়ে টেস্ট করতে হবে। তো এই টেস্টটা কেন করব এবং আরো যে বিষয়গুলো আছে আমাদের কি কি হেল্প হবে সেগুলো নিয়ে আমি পরবর্তীতে একটু আলোচনা প্রসিড করব। তো আমি একটু সামনে এগিয়ে যাচ্ছি। আর ইন দ্য মিন টাইম তোমাদের কারো যদি কোনো কোয়েরি থাকে প্লিজ জিজ্ঞেস করবে। তো প্রথমেই কিছু টার্মিনোলজি আছে, আমি এগুলো খুব ডিটেইলে যাব না। তার পিছনে কারণ হলো এখানে অনেকগুলো বিষয় একসাথে সামারাইজ করা আছে শুরুর দিকে। তো এই কথাগুলো যদি তোমাদেরকে আজকে আমি একসাথে বলি, তোমরা হয়তো অনেক কিছু বুঝতে পারবে না। তো আমি তোমাদের জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং 1 যে কোর্সটা নিব, সেই কোর্সে আবার এই বিষয়গুলো অ্যাড্রেস হবে। এই কারণে আমি হালকা একটু আলোচনা করে যাচ্ছি। ওখানে দেখা যাবে পুরো সেমিস্টার জুড়ে আমরা যে থিওরি কোর্সটা করব সেখানে এই বিষয়গুলো ধীরে ধীরে অ্যাড্রেস হতে থাকবে এবং তোমরা ধীরে ধীরে জানতে পারবে। সো আমি শুরুর দিকের অংশগুলো একটু ফাস্ট ফরওয়ার্ডিং ভাবে যাচ্ছি। সেটা হলো যে এই টেস্টটা কেন করব, এখানে দেখতেই পারতেছো সিগনিফিকেন্স, যে আমরা প্রজেক্ট সম্পর্কে বা প্রজেক্টের সয়েল সম্পর্কে একটা আইডিয়া পাবো। আইডিয়াটা আসলে কেন দরকার এটাকে যদি আমি একটু ক্লাসিফাই করি, কারণ আমি তোমাদের আগেও বলেছিলাম আমার যে থিওরি ক্লাসটা ছিল বা আমি তোমাদের কতদিন যে ল্যাবটা নিয়েছিলাম, যে আমরা অ্যাপ্লাইড সায়েন্স পড়তেছি। অ্যাপ্লাইড সায়েন্স মানে আমাদের এটার অ্যাপ্লিকেশনটা বুঝতে হবে। আমরা যখনই যা পড়বো সেটা অ্যাকচুয়ালি প্রফেশনাল লাইফে আমাদের কি কাজে লাগবে সেটা সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার জন্য। তো প্রথমে যদি বলি ফিল্ড আইডেন্টিফিকেশনটা কেন লাগবে, ফিল্ড আইডেন্টিফিকেশনটাকে যদি আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লিকেবল করতে চাই, তাহলে এটাকে আমি মেজর দুইটা ক্যাটাগরিতে ভাগ করে দিতে পারি। দুইটা ক্যাটাগরির ভিতরে একটা ক্যাটাগরি হলো যে শ্যালো স্ট্রাকচার বা ছোট স্ট্রাকচার বা স্মল স্কেলের যে স্ট্রাকচার গুলো আমরা করি, এই ক্ষেত্রে অনেক সময় ফিল্ড আইডেন্টিফিকেশন আমাদের কাজে লাগে। ফর এক্সাম্পল, আমাদের অনেক সময় দেখা যায় আমাদের চারপাশে টেম্পোরারি বেসিসে হয়তোবা ইটের একটা গাঁথনি 3 ফিট বা 2.5 ফিট ডেপথ থেকে একটা গাঁথনি করে একটা টিন শেডের মতন করবে, সামথিং লাইক দ্যাট। অথবা একটা নরমালি জমি বাউন্ডারি ওয়াল দেওয়া হবে, পরবর্তীতে স্ট্রাকচার করা হবে। অথবা প্রায়ই হয়তোবা এখন পর্যন্ত তোমরা ফেস করেছো কিনা আমি জানি না, গ্রাম অঞ্চল থেকে অনেক সময় অনেক ধরনের রিকোয়েস্ট আসে যে জাস্ট একটা একতলা বাড়ি করবো বা একটা টিন শেড করবো, কিন্তু সয়েল টেস্ট করার মতন আসলে তার স্কোপ নাই, বা বাস্তবতা বলে যে তার জন্য সয়েল টেস্ট করাটা একটু ঝামেলাপূর্ণ হয়ে যাবে। এই ধরনের কেসগুলোতেও তো তুমি যখন একটা বিল্ডিং করতে চাচ্ছ, একটা ওয়াল তুলতে চাচ্ছ, সেই ওয়ালের তো একটা নিজস্ব ওয়েট আছে। আবার উপরে তুমি টিন শেড দিলেও তো তার একটা লোড আছে। তাহলে এই লোড গুলো মাটিতে যে ট্রান্সফার হবে, তো মাটি সেই লোডটা নিতে পারবে কিনা, নাম্বার ওয়ান থিং। নিতে পারলেও কোন ডেপথে নিতে পারবে। আবার দিলা, দেখা গেল যে 6 মাস 1 বছরের ভিতরে ওয়ালটা একটা দিক কাত হয়ে পড়ে গেল, একটা সাইড বসে গেল। এবং আমরা প্রায়ই কিন্তু দেখি অনেক সময় দেয়ালে কিছু ইনক্লাইন্ড লেভেলে ক্র্যাক ডেভেলপ করে এই বাউন্ডারি ওয়াল, অনেক সময় অনেক বিল্ডিং এর। তাহলে এই যে ছোট ছোট প্রজেক্টে যেখানে আমাদের ল্যাবে এনে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে প্রায় 8টা-10টা টেস্ট করতে হয়, এই টেস্ট গুলো করার আসলে আমাদের স্কোপ থাকবে না। সেই ধরনের প্রজেক্ট গুলোতে আমরা ফিল্ড আইডেন্টিফিকেশন টেস্টের মাধ্যমে সয়েল সম্পর্কে যে প্রিলিমিনারি আইডিয়া পাবো, সেটা দিয়েও একটা অ্যাপ্রক্সিমেট জাজমেন্ট ইউজ করে আমরা একটা ডিজাইন দেওয়া ফিজিবল। ওকে, এটা গেল একটা অ্যাপ্লিকেশন, ফিল্ড আইডেন্টিফিকেশন। তবে এটা আমি একেবারে অ্যাজ এ ইঞ্জিনিয়ার যদি বলো যে ইঞ্জিনিয়ারিং ফিলোসফি দিয়ে এটাকে পুরোপুরি রূপে আসলে এগ্রি করা যায় না। কারণ যাই করো না কেন,
আসলে টেস্ট করে সয়েল সম্পর্কে ধারণা করা উচিত। কিন্তু মানে আমি বাস্তবতার পরিপ্রেক্ষিতে বললাম যে যেটা তোমরা হয়তো ফেস করবা। হ্যাঁ, একটা তোমারই পরিচিত বা কেউ একজন হয়তো তোমাকে বলতেছে যে আমি একটা জমি কিনেছি, জমিতে বাউন্ডারি ওয়াল করব, কত ফিট ডেপথ থেকে ওয়ালটা করা উচিত? আচ্ছা, ওয়াল তো 5 ইঞ্চি করব, 5 ইঞ্চির নিচে 10 ইঞ্চি না 15 ইঞ্চির গাঁথনি। তোমরা কি এগুলোর সাথে ইউজড টু? তোমাদের 2 টু যেই ইয়ে পড়ে এসেছিলে এস্টিমেটিং, সেখানে তো মনে হয় সব ওয়ালের এস্টিমেট এগুলো করেছিলে, ঠিক কিনা তোমরা? জি স্যার। হ্যাঁ, যে এরকম একটা ব্রিক বিল্ডিং হয়তো নিচে 15 ইঞ্চি আছে, তারপর উপরে ধীরে ধীরে 10 ইঞ্চি 5 ইঞ্চি এই ধরনের কিন্তু হয়। এই ধরনের কিন্তু বা তোমাদের চারপাশে যেই একতলা বিল্ডিং যেগুলো দেখো, লাইক হলো টিন শেডের, যে এগুলো কিন্তু এভাবে হয়, বা বাউন্ডারি ওয়াল গুলো কিন্তু হয়। সো এই জায়গাগুলোতে কিন্তু দেখা যাবে যে তুমি যদি তাকে বলো যে না আপনি এই ওয়াল করার জন্য বা এটা করার জন্য স্যাম্পল কালেক্ট করেন, করে ল্যাবে নিয়ে টেস্ট করে, হ্যাঁ, তখন দেখা যাবে সে খুব একটা আগ্রহ প্রকাশ করবে না, বা হয়তো প্রয়োজনও নাই। আচ্ছা, এটা গেল আমাদের একটা ফিলোসফি যে আমরা ফিল্ড আইডেন্টিফিকেশনটা কেন শিখবো। সেকেন্ড আরেকটা জিনিস তোমাদের লাগতে পারে, সেটা হলো তুমি হয়তো বা একটা বিশাল বড় প্রজেক্ট করবা। তা এখন একটা বড় প্রজেক্ট করতে গেলেও আমরা সয়েল স্যাম্পল যখন কালেক্ট করি, আমাদের দেখা যায় বিভিন্ন ডেপথের সয়েল স্যাম্পল কালেক্ট করতে হয়। এই কালেকশনের বিভিন্ন মেথোডোলজি আছে, বা কালেকশনের জন্য বিভিন্ন ইকুইপমেন্ট লাগে এবং প্রসেস লাগে। এইগুলো, এই প্রসেসটা যদি আমি আগে থেকেই একটা ধারণা নিতে পারি এখানকার সয়েল কি রকম, তাহলে আমার জন্য কিন্তু সুবিধা হবে সয়েল স্যাম্পল কালেকশনের প্রসেসটা বা মেথোডোলজিটা ডিটারমাইন করা। অনেক ক্ষেত্রে এরকম হয় যে আমি যে ইকুইপমেন্ট বা যে সেটআপ বা যে মেন্টালিটি নিয়ে এসেছি সয়েল টেস্ট করতে, এসে আমি দেখতেছি কিছু প্রবলেম ফেস করতেছি, তখন আমাকে আবার কিছু ইকুইপমেন্ট চেঞ্জ করে আনতে হয়, বা আমার সয়েল স্যাম্পল কালেকশনের মেথোডোলজি চেঞ্জ করতে হয়। সো তুমি ওই বিভিন্ন ডেপ থেকে সয়েল কালেক্ট করবে এবং তা সেই সয়েল স্যাম্পল ল্যাবে নিয়ে তুমি টেস্ট করবে, সেটা ঠিক আছে। কিন্তু এই যে তুমি ফিল্ডে টেস্টের জন্য বিভিন্ন ইকুইপমেন্ট নিয়ে আসবে, সে আসার জন্য তোমার কিছু ধারণা পাওয়া প্রয়োজন। সেই ধারণার জন্য কিন্তু ফিল্ড আইডেন্টিফিকেশন করা যেতে পারে। সো আমি যদি বলি ফিল্ড আইডেন্টিফিকেশনের প্র্যাকটিক্যাল এক্সাম্পল মেজর দুইটা অংশ। একটা হলো ছোটখাটো স্ট্রাকচারের ক্ষেত্রে তুমি সরাসরি এই টেস্টের মাধ্যমে জানতে পারলা সয়েল সম্পর্কে এবং তুমি একটা টেম্পোরারি ডিজাইন দিয়ে দিলাম। আরেকটা হলো তুমি অ্যাকচুয়ালি ওখানকার সয়েলটাকে টেস্ট করবা, কিন্তু সেই সয়েলটাকে টেস্ট করার মেথোডোলজি বা প্রসেস বা ইকুইপমেন্ট এইগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে তোমাকে ওখান থেকে সয়েল সম্পর্কে ধারণা নিয়ে তারপরে তুমি সাইডে চলে আসবা। ঠিক আছে, এটা নিয়ে কারো কোনো কোয়েরি থাকলে বলতে পারো। কারো কোনো কোয়েরি আছে, বুঝতে পারোনি বা এর বাহিরে আরো কোনো জিজ্ঞাসা নেই? ওকে, এখানে আমরা আরো কিছু বিষয়, আমি যেটা বললাম যে আমি একটু ফাস্ট ফরওয়ার্ডিং এ যাব, যে এখানে পিট বা অর্গানিক সয়েল, ইনঅর্গানিক সয়েল যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো তো আমি এগুলো থিওরি ক্লাসে আলোচনা করব। এখানে জাস্ট যে কালার দেখে যে অর্গানিক সয়েল, মানে আমরা সয়েলকে যদি অর্গানিক কন্টেন্টের বেসিসে ভাগ করি, দুটা ভাগ আছে, একটাকে আমরা বলি ইনঅর্গানিক সয়েল, আর একটাকে অর্গানিক সয়েল। অর্গানিক কন্টেন্ট বেশি থাকলে এবং অর্গানিক সয়েলকে আমরা নরমালি প্রবলেমেটিক সয়েল বলি। এটা দেখতে অনেকটা এরকম কালো রঙের হয় এবং দুর্গন্ধ থাকে। তো এই জিনিসগুলো আমরা শুরুতে আইডিয়া করতে পারি এবং পরবর্তীতে আরো বিষয় আছে। আর এখানে আরো কিছু ইনফরমেশন আছে যেগুলো আমি বললাম, আমি আপাতত স্কিপ করে যাচ্ছি। এগুলো ডিটেলটা আমাদের আজকের ল্যাবের জন্য প্রয়োজন না, বাট সয়েলের ফিল্ড আইডেন্টিফিকেশনের জন্য কিছুটা ধারণা বা ইন জেনারেল সয়েল টেস্টের জন্য ধারণা করা উচিত। যে আমরা 5 এর উপর বেস করে সবাই তো 2-1 এ কংক্রিট কংক্রিট ল্যাবেই, হ্যাঁ কংক্রিট ল্যাবেই সবাই তো সিভ অ্যানালাইসিস করে এসেছিল নাকি? সিভ অ্যানালাইসিস, জি স্যার। সিভ অ্যানালাইসিসে যেভাবে তোমরা সিভ করেছিলে, এখানেও সয়েলকে সিভ করা যায় এবং করে তারপরে সয়েলের সাইজের উপর বেস করে সয়েলের বিভিন্ন আহ, নামে তাকে ভাগ করে দেওয়া যায়। এখানে রেঞ্জ যেটা আছে, এগুলো আমি যেদিন তোমাদের সিলেবাসে দেখবা থিওরি যে সয়েল ক্লাসিফিকেশন, সেদিন আরো ডিটেইলে আলোচনা করব। তারপরে সয়েলের বিভিন্ন শেপ হয়, এগুলো আমরা থিওরিতে মোটামুটি ভাবে কভার করে ফেলবো।
সো এই জায়গাগুলো আমি স্কিপ করে যাচ্ছি, বাট এই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এবং ইম্পর্টেন্ট লাইক হলো আমাদের আজকে ল্যাব রিপোর্ট সাবমিশনের জন্য হয়তো এগুলোকে অত ডিটেইলে লাগবে না, কিন্তু পরবর্তী ল্যাব যখনই করি এবং থিওরিতেও আমরা যখন আলোচনা করব দেখবা যেগুলো সব অ্যাড্রেস হয়ে গেছে। সো 3-1 এর কোর্সটা যখন কমপ্লিট হয়ে যাবে থিওরি এবং ল্যাব, তখন দেখবা যে এই যে বিষয়গুলো যেগুলো আমি এই যে আজকে শুরু স্কিপ করে গেলাম এগুলো সবই কভার হয়ে গেছে, এবং এগুলো ব্যবহার করেই তুমি সয়েল সম্পর্কে একটা ধারণা করতে পারছো, একটা সয়েল রিপোর্ট তুমি তৈরি করতেছো। তো যাই হোক, আমি এবার চলে আসি আমাদের আজকের যেই ল্যাব রিপোর্ট বা আজকের যে এক্সপেরিমেন্ট সেটাতে। সবাই কি এখানে দেখতে পাচ্ছ 4টা টেস্টের নাম দেওয়া আছে? এই 4টা টেস্টের নাম কি সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। ডিসপারশন টেস্ট, ড্রাই স্টেন টেস্ট, ডাইলেটেন্সি টেস্ট, প্লাস্টিসিটি টেস্ট। সবাই কি জায়গাটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে? রোল জি, স্যার। 32, রোল 32 শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, অর্গানিক সয়েলের কালার কিরকম হয় বলতে পারবা? মাটি কালার। অর্গানিক সয়েলের স্যার মাটি কালার। মাটি কালার কি ভাই, বুঝি না। আমি কিছুক্ষণ আগে আলোচনা করছি, হার্ডলি 2 থেকে 3 মিনিট আগে। বলতে পারবে? 46 স্যার ব্ল্যাক হয়। ব্ল্যাক হয়। আর স্মেল? স্মেলটা খুব বাজে হয়, দুর্গন্ধ। এখন আসলে বিষয়টা হয়েছে কি, রেকর্ডও হইতেছে। আচ্ছা থাক, বেশি কথা না বলি, আমি শুধু একটা কথাই বলবো যে যে ঘুমায় থাকে তাকে ডাক দিলে উঠবে, কিন্তু যে ঘুমের ঠিক আছে ভান করে চোখ খোলা রেখে বসে থাকে তাকে তো আসলে আমি জাগাতে পারবো না কোনোদিন। তোমরা আসলে এখানে ইঞ্জিনিয়ারিং পড়তে আসছো। আচ্ছা প্রসিড করি, বলে লাভ নেই। আচ্ছা এখানে দেখো 4টা টেস্টের নাম দেওয়া আছে, ডিসপারশন টেস্ট, ড্রাই স্টেন, ডাইলেটেন্সি, প্লাস্টিসিটি। আমাদের ফিল্ড আইডেন্টিফিকেশনে অ্যাকচুয়ালি এই 4টা টেস্টই করতে হয়। এই 4টা টেস্ট করে আমি এই 4টা টেস্টের বর্ণনায় আসবো, তার আগে এই 4টা টেস্ট থেকে আমার টার্গেটটা কি আমি সেটা একটু দেখাচ্ছি তোমাদেরকে। তোমাদের কি স্ক্রিন শেয়ারটা কি আছে এখনো? জি জি স্যার। স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইখানে দেখো, এই যে দেখো টেবিল 1.7 দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আমাদের অ্যাকচুয়ালি টার্গেটটা কি দেখো, আমি কিছুক্ষণ আগে তোমাদের যে 4টা টেস্ট সম্পর্কে দেখিয়ে এসেছিলাম, এই 4টা টেস্টের নাম দেখো এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা এই 4টা টেস্ট করে প্রত্যেকটা টেস্টের আন্ডারে কলামে দেখো অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে। তা আমরা কি করব, প্রতিটা টেস্টের ফলেই একটা বা দুইটা ইনফরমেশন পাবো। ওকে, ফর এক্সাম্পল আমি ধরো পেলাম হলো, ফর এক্সাম্পল একটা হলো লো টু মিডিয়াম পেলাম, এখানে আমি একটা, আচ্ছা আমি এটা অন্য কালার করে দেই, লো টু মিডিয়াম পেলাম, আমি ধরো এরকম এখানে একটা টিক দিলাম। আবার আমি হয়তোবা ধরো স্লো টু নান পেলাম, এখানে আমি আবার ধরো মিডিয়াম পেলাম, আর এখানে আমি ধরো 30 সেকেন্ডস টু সেভারাল আওয়ার পেয়ে গেলাম। আমি এক্সাম্পল কিভাবে পাবো আমি এখনই বর্ণনা করব। ধরে নাও এখানে পেয়ে গেলাম এরকম রেজাল্ট হলো প্রত্যেকটা টেস্ট থেকে। তাহলে এই টেবিলে যদি আমি খেয়াল করি, এই টেবিলে আমি দেখব যে সর্বোচ্চ কোন রোতে মিলেছে, এই রোতে সর্বোচ্চ মিলেছে না? তাহলে এই রোর একদম বামে চলে আসবো। এই রোর একদম বামে চলে আসলে কি দেখা যাচ্ছে? এই রোর একদম স্যার। বামে চলে স্যান্ডি ক্লে, ক্লিয়ার? তাহলে এই রোর একদম বামে চলে আসলে স্যান্ডি ক্লে চলে আসতেছে।
দ্যাট মিন্স আমার এই সয়েলটা হলো স্যান্ডি ক্লে। সবাই কি জিনিসটা বুঝতে পারছো? আমি একটু পরেই তোমাদেরকে প্রত্যেকটা টেস্ট দেখাবো, বাট প্রত্যেকটা টেস্টের পরে আমরা যে ইনফরমেশনটা পাবো কিছুক্ষণ পরে দেখবো, তাকে এই কলামে প্লট করব। সেই কলামে সর্বোচ্চ যেখানে হিট করবে সেখান থেকে বামে গেলে একবার শুরুর যে কলামটা দেখো টিপিক্যাল নেম, এই টিপিক্যাল নেম থেকে যে কোনো একটা নেম পেয়ে যাব। এই জায়গাটা বুঝতে কারো কোনো কনফিউশন? স্যার আরেকবার একটু বলেন স্যার, এই জিনিসটা আমরা এই চারটা টেস্ট করব, চারটা টেস্ট করে কোনো না কোনো ইনফরমেশন পাবো যেটা এই চারটা টেস্টের আন্ডারের কলামে আছে, যেটাতেই পাবো টিক চিহ্ন দিব। দিলে এখন আমরা এখানে কি দেখতে পারতেছি, সবচেয়ে বেশি কোন রোতে, এই যে এই রোটাতে, এই রো বরাবর একদম বামে চলে আসলে কি লেখা আছে, স্যান্ডি ক্লে। তাহলে আমরা বলবো এই সয়েলটার নাম হলো স্যান্ডি ক্লে। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা এখানে আমি একটু রেকর্ডিংটা স্টপ করতেছি। স্যার যদি দুইটা দুইটা করে হয়? যদি দুটা দুটা করে হয়, তাহলে আমরা টেবিল 1.7 যেটা আমাদের প্রাইমারি টার্গেট, যে এই টেবিল দিয়ে এই টেবিলটাকে ইউজ করে আমরা সয়েলের আইডেন্টিফিকেশন করব। এবং এখানে যদি একটু খেয়াল করি আমরা কিছু ইনফরমেশন পাবো, সেটা হলো যে লাইক ড্রাই স্ট্রেংথে আমরা শব্দগুলো একটু খেয়াল করি যেটা আমাদের লাগবে। ড্রাই স্ট্রেংথে কিন্তু বলা আছে কি নান টু ভেরি হাই বা লো টু মিডিয়াম, এই ধরনের বিষয়গুলো বলা আছে। ডাইলেটেন্সিতে র্যাপিড, টাফনেসে লো মিডিয়াম, এই ধরনের শব্দগুলো কিন্তু আমরা পাবো। এগুলোর মিনিং কি সেগুলো আমরা যখনই টেস্ট নিয়ে আলোচনা করব পেয়ে যাব। আর এরপরে ডিসপারশন যে টেস্টটা আছে এখানে কিন্তু সময় দেওয়া আছে, ওকে, 30 সেকেন্ড, 60 মিনিট, 15 মিনিট, এরকম বিভিন্ন সময় দেওয়া আছে। ওকে, তাহলে আমি চলে যাচ্ছি ওয়ান বাই ওয়ান টেস্টে চলে যাচ্ছি। এবং তোমাদের এগুলো কিন্তু সবই ইনশাল্লাহ যদি খুব শীঘ্র, আমরা আশা করতেছি পরিস্থিতি স্বাভাবিক হলে ল্যাবে আবার কিন্তু এগুলো সবগুলো টেস্ট করা হবে। এবং তোমরা অলরেডি জানো যে তোমাদের যে ল্যাব রেজাল্ট গুলো সেগুলো আসলে ল্যাব রেজাল্ট গুলো তোমরা এখনো পাওনি, সেগুলো হোল্ড হয়ে আছে, কারণ তোমাদের এই হ্যান্ডসাম ট্রেনিং গুলো হবে তারপরে। আচ্ছা, তো শুরুতেই ডিসপারশন টেস্টে আসি। ডিসপারশন টেস্টে এইখানে এই ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা অ্যাকচুয়ালি ল্যাব থেকে কালেক্ট করা, যেহেতু তোমাদের আমরা ল্যাবে করাই এই জন্য এখানে ল্যাবে সিলিন্ডার, ওয়াটার সিলিন্ডার তো তোমরা দেখেছো অলরেডি, তোমরা কংক্রিট ল্যাবে দেখার কথা দেখেছো বা তোমাদের কেমিস্ট্রি ল্যাবেও দেখার কথা। ওয়াটার সিলিন্ডার যার মার্ক করা থাকে পানির বিভিন্ন লেভেল, সবাই কি এটার সাথে ইউজ টু? জি স্যার, দেখছি। আচ্ছা, তা এখন আমি বলতেছি যে ফিল্ড আইডেন্টিফিকেশন, কিন্তু এখানে আমি আবার দেখাচ্ছি কি যে ল্যাবের ছবি বা ল্যাবের যে ওয়াটার সিলিন্ডারের যে চার্ট। তো এটা অ্যাকচুয়ালি আমরা যেহেতু শেখানোর জন্য ল্যাবে করার জন্য ল্যাবের ছবি দেওয়া আছে, কিন্তু এটা তুমি যখন ফিল্ডে করবা তুমি চাইলে কিন্তু যে পানির যে গ্লাস, আমরা যে গ্লাসে পানি খাই নরমালি, কাচের একটা গ্লাস নিয়েও তুমি এই টেস্টটা করতে পারবা যখন তুমি ফিল্ডে থাকবা। কারণ ফিল্ডে তো তুমি এই ওয়াটার সিলিন্ডার তো সাথে নিয়ে ক্যারি করার কথা না, কিন্তু যেখানেই যাচ্ছ সেখানে হয়তো তুমি চাইলে একটা কাচের গ্লাস তুমি ম্যানেজ করতেই পারবা। সো এই ডিসপারশন টেস্টে যে কাজটা করতে হয়, ডিসপারশন টেস্টে পানি নিতে হয়। পানি নিয়ে পানির ভিতরে যে সয়েল সম্পর্কে তুমি ইনফরমেশনটা চাচ্ছ সেই সয়েলটাকে নিয়ে ভালোভাবে সয়েলের যে অপর পাশটা, যে জায়গাটা ওপেন, সেই জায়গাটাকে হাত দ্বারা বন্ধ করে ভালোভাবে একটু শেক করতে হয়। ভালোভাবে শেক করা প্রয়োজন। শেক করলে যেটা হবে, এই ছবিতে যেভাবে দেখতে পারতেছো পানিটা কিন্তু ঘোলা হয়ে যাবে, সয়েলটা পানির ভিতরে ডাইলুট হয়ে যাবে। ভালোভাবে মিক্স আপ করতে হবে। মিক্স আপ করে তারপরে আমরা যদি এই সিলিন্ডারটাকে রেখে দেই, এইটাকে যদি রেখে দেই, তাহলে দেখা যাবে পানির ভিতরে যে পার্টিকেল গুলো আছে, সয়েল পার্টিকেল, এগুলো ধীরে ধীরে সেটেল করা শুরু করবে। এখন বিষয়টা কি রকম, বিষয়টা হলো আমরা কতটুকু সময় কতটুকু সেটেল করে এই জিনিসটা একটু খেয়াল করব। যদি আমাদের পার্টিকুলার মিক্সে কোর্স পার্টিকেল, তার মানে স্যান্ডের পরিমাণ বেশি থাকে, বালি পরিমাণ যদি বেশি থাকে, তাহলে তাড়াতাড়ি সেটেল করবে। আর তাড়াতাড়ি সেটেল করলে কি হবে, পানিটা পরিষ্কার হবে। আমি যদি এই ছবিটার দিকে তাকাই, আমি এই যে প্রথম যে সিলিন্ডার, আমি একটু মার্ক করতেছি, এই যে এই সিলিন্ডার দিকে তাকাও, আর একেবারে শেষের যে সিলিন্ডার, এই সিলিন্ডার, এই দুইটা সিলিন্ডারের দিকে যদি আমরা তাকাই, একই সময় যদি রাখা হয়, একদম শুরুর সিলিন্ডারটা কি যথেষ্ট ঘোলা মনে হচ্ছে, ঠিক আছে? এই কথাটা এটা কি বুঝতে পারতেছো? ছবিতে বোঝা যাচ্ছে? এই যে প্রথম যে সিলিন্ডারটা,
না স্যার, সবগুলা তো একই মনে হয়। একই মনে হচ্ছে? আচ্ছা, তুমি তোমার ল্যাব ম্যানুয়ালে দেখলে দেখবা যে প্রথম সিলিন্ডারটা মোটামুটি ভাবে পানিটা পুরোপুরি রূপে ঘোলা দেখাচ্ছে। হ্যাঁ, তুমি তোমার ল্যাব ম্যানুয়ালটা যদি সাথে থাকে সেখানেও দেখতে পারবা। আর একদম লাস্টের সিলিন্ডারটায় দেখা যাচ্ছে যে পানি উপরের দিকে কিছুটা ক্লিয়ার হয়ে গেছে। মেইন বিষয়টা হলো সয়েল পার্টিকেল যত সেটেল করবে পানি তত পরিষ্কার হতে থাকবে। যত সয়েল পার্টিকেল সেটেল করবে পানি পরিষ্কার হতে থাকবে। সো আমার এই যে পানিটা পরিষ্কার হয়ে যাওয়া সয়েল পার্টিকেল সেটেলমেন্টের মাধ্যমে, এটার জন্য কতটুকু সময় লাগতেছে? দৃশ্যমান পরিবর্তন আমি কখন পাচ্ছি? 30 সেকেন্ডে, 1 মিনিট, 15 মিনিট, 60 মিনিট, না কয়েক ঘন্টা সময় লাগতেছে? এই জিনিসটা আমরা রেকর্ড করব। তার মানে আমার গ্লাসের পানিটা পরিষ্কার হতে কতটুকু সময় লাগতেছে এইটা আমরা খেয়াল করব। এটা যদি আমরা সামহাও পেয়ে যাই তাহলে আমরা চলে যাব কোথায়? এই ইনফরমেশনটা নিয়ে চলে যাব আমাদের টেবিল 1.7 এ। টেবিল 1.7 এ একেবারে লাস্টের কলামটা দেখো, টাইম টু সেটল ডিসপারশন টেস্ট। এখানে কিন্তু দেখো রেঞ্জ দেওয়া আছে 30 সেকেন্ডস টু 60 মিনিট। এখন এই কথাটার মানে হলো 30 সেকেন্ডের মধ্যেই কিছুটা দৃশ্যমান পরিবর্তন দেখা গেছে, কিন্তু পুরোপুরি রূপে পরিষ্কার হতে 1 ঘন্টা সময় লেগেছিল। এর পরেরটা দেখো 15 মিনিট টু 60 মিনিট। এটা মানে হলো একটা পরিষ্কার অবস্থা, মানে একেবারে পানি পরিষ্কার হয়ে যায়নি, কিন্তু যথেষ্ট পরিমাণ সেটেল হয়ে ক্লিয়ার হতে হতে 15 মিনিট সময় লাগছে। 15 মিনিটের আগে দৃশ্যমান চেঞ্জ দেখা যায়নি, আর পুরোটা পরিষ্কার হতে 60 মিনিট পর্যন্ত সময় লেগেছে। তো এইভাবে আমার পার্টিকেল গুলো, সয়েল পার্টিকেল গুলো সেটেল ডাউন হওয়ার মাধ্যমে পানিটা কতটুকু পরিষ্কার হচ্ছে, কতটুকু সময় নিতেছে, এই ডাটাটা আমি ওই টেস্টের মাধ্যমে নিব, নিয়ে আমি এই টেবিলে চলে আসব। এই টেবিলে এসে এই টেবিলের যেই রোতে আমার সবচাইতে ভালো ম্যাচ করে, হ্যাঁ এখন এমন হতে পারে যে একাধিক রোতে ম্যাচ করতে পারে। একাধিক রোতে ম্যাচ করলে আমি সেই একাধিক জায়গায় কি করব? হিট করব। ফর এক্সাম্পল এখানে দেখো 15 মিনিটস টু সেভারাল আওয়ার। আমাদের হয়তো এমন হতে পারে যে 15 মিনিটের আগে তেমন দৃশ্যমান কোনো পরিবর্তন পাইনি, কিন্তু 1, 1.5, 2 ঘন্টা অপেক্ষা করেও পুরোপুরি পরিষ্কার হচ্ছে না। তাহলে আমি ধরে নিলাম 15 মিনিটস টু সেভারাল আওয়ার। আমি এখানে ক্লিক করলাম। এখানে দেখো আবার একটা জায়গায় দেওয়া আছে কিন্তু 15 মিনিটস টু সেভারাল আওয়ার। দুইটা জায়গায় যেহেতু একই কথা, আমি দুইটা জায়গায় টিক দিয়ে রাখবো। এই জায়গাটা ক্লিয়ার কিনা? কারো কনফিউশন থাকলে বলতে পারো। ডিসপারশন টেস্টটা স্যার আরেকবার বলো তো। আমি বলতে চাচ্ছি যে যে পানিটাকে আমি ডাইলুট করে গ্লাসটা রেখে দিয়েছি, সেই পানিটা তো ধীরে ধীরে পরিষ্কার হবে। কেন পরিষ্কার হবে? পার্টিকেল গুলো সেটেল হবে। এখন যদি এমন হয় যে প্রাথমিক সেটেলমেন্ট, তার মানে একদম ঘোলা পানি, ঘোলা পানিতে একবারে পরিষ্কার হয়ে যাবে না। দেখা যাবে ঘোলা পানি কিছুটা পরিষ্কার, কিন্তু ভিতরে এখনো হালকা ঘোলা ভাব আছে। এই জিনিসটা আসতে সময় লাগতেছে 15 মিনিট, কিন্তু কয়েক ঘন্টা অপেক্ষা করার পরও পানিটা একেবারে পুরোপুরি পরিষ্কার হয়ে আগের অবস্থায় হয়ে যায়নি। তার মানে টেস্ট শুরু করার আগে আমি তো ধরো একটা গ্লাসে পানি নিয়ে এসেছিলাম, সেরকম পরিষ্কার হতে কয়েক ঘন্টা সময় লাগতেছে। দ্যাট মিনস আমার জিনিসটা কি 15 মিনিটস টু সেভারাল আওয়ার। সো এখানে আমি যে 15 মিনিটস টু সেভারাল আওয়ারের যে দুটো জায়গা, এই দুটো জায়গায় টিক দিয়ে দিব। বুঝতে পারছো সবাই? কি ক্লিয়ার বিষয়টা? স্যার হ্যাঁ বলো। স্যার এখানে যে 15 মিনিটটা দেওয়া আছে, এটা তো হচ্ছে যে পরিষ্কার হওয়া শুরু করবে, তাই না? এর আগে তো আর পরিষ্কার হওয়া পরিষ্কার হওয়া শুরু করবে বলতে হলো যে তোমরা যদি দেখো অনেক সময় কি থাকে, ধরো নদীর পাশে, আমি জাস্ট প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বলতেছি, যে কোনো একটা নদীর পাশে ধরো দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে থাকলে কি পানিটা হয়তো তোমার কাছে কিছুটা ঘোলা ঘোলা লাগতেছে, কিন্তু ওই জায়গায় যদি তুমি পা দিয়ে কাদাটাকে যদি আরো নাড়াও, পানি কি আরো ঘোলা হয়ে যায় না? তার মানে জি স্যার। ঘোলার ভিতরেও তো ভাগ আছে। একটা হলো একেবারে ঘোলা হয়ে গেছে যে একদম ভিজিবিলিটি নাই, আরেকটা হলো তোমার পা হয়তো তুমি দেখতেছিলা কিন্তু ঝাপসা রকম, কারণ পানিটা পরিষ্কার না। তো দুই ঘোলার ভিতরে তো পার্থক্য আছে। কথাটা কি বুঝতে পারছো? তার মানে জি স্যার। ওই 15 মিনিটে আমি ওইটা বলতে চাচ্ছি, ওই তোমার নদীতে, নদীতে তোমার পার ওই অবস্থা যে নদীতে তুমি পা হয়তো বা তুমি কিছুটা পাটা ডুবিয়ে রাখলে, ডুবিয়ে রাখলে তুমি তোমার পা দেখতে পাচ্ছ কিন্তু স্পষ্ট না, কারণ পানিটা ঘোলা। এবার তুমি পা দিয়ে যদি মাটিটাকে আরো নাড়াও নদীর পারে, এমন ঘোলা হয়ে গেল যে তুমি তোমার পাই দেখতে পারতেছো না। তো দুইটার মধ্যে তো পার্থক্য আছে। কথা কি বুঝতে পারছো? সো জি স্যার। এইটাকে যদি আমি এবার আমার এক্সপেরিমেন্টের সাথে ম্যাচ করি, তাহলে বিষয়টা হলো এরকম, তুমি টেস্ট যখন শুরু করছো তখন এমন ঘোলা যে টেস্টে তুমি তোমার গ্লাসের ওই পাশে যদি একটা আঙ্গুল রাখো, দেখা যাবে আঙ্গুল দেখতে পারতেছো না, এই অবস্থা। কিন্তু দেখা গেল 15 মিনিট পরে বিষয়টা এমন হলো যে গ্লাসের অপর পাশে আমি আমার আঙ্গুলটাকে
ঝাপসা হলো দেখতে পারতেছি, তার মানে কি হালকা কিন্তু পরিষ্কার হওয়া শুরু করছে। ফিলোসফিটা কি বুঝতে পারছো? আর স্যার। একেবারে পরিষ্কার হয়ে যেতে যেতে আমার 60 মিনিট না কয়েক ঘন্টা লাগলো। এটাই হলো তোমার এই টাইম রেঞ্জটা, যে কিছুটা পরিষ্কার হয়েছে আর পুরোপুরি পরিষ্কার হতে কতটুকু সময় লেগেছে। সবাই কি এখন ক্লিয়ার বিষয়টা? আর কার কোনো কনফিউশন থাকলে বলতে পারো। আচ্ছা, আমি এর পরের টেস্টে চলে যাচ্ছি। এরপরে আমাদের যে টেস্ট আছে সেটা হলো ড্রাই স্ট্রেংথ টেস্ট। এটাকে আমরা বলি ড্রাই স্ট্রেংথ টেস্ট। তো এখানে অনেক কিছু বলে দেওয়া আছে, আমি এখানে জাস্ট দেখাচ্ছি। এই যে এখানে দেখো, ছবিটার দিকে একটু ভালো করে খেয়াল করো। এখানে কি করে, এই যে মাটিটা দিয়ে আমি টেস্ট করতে যাব, সেই মাটিটাকে জাস্ট হালকা একটু পানি যোগ করে আমি আমার হাতের তালুর উপরে এরকম একটা বল, মার্বেলের মতন বল তৈরি করার চেষ্টা করব। আচ্ছা, এখন এই মার্বেলের যে মতন যে আমি যে সয়েল দিয়ে একটা লাম্প তৈরি করব, আমার টার্গেট থাকবে লাম্পের ডায়ামিটার যেন অ্যাপ্রক্সিমেটলি 1/2 ইঞ্চি হয়। এক্স্যাক্টলি হওয়ার দরকার নাই, 1/2 ইঞ্চির কাছাকাছি একটা মার্বেলের মতন সয়েলের লাম্প তৈরি করব। এই লাম্পটাকে দেখতে পাচ্ছ সবাই? জি জি স্যার। স্যার। ফিগার 1.4 এর মাঝখানের যেটা, তার মানে এই যে প্রথম ছবিতে যে আমরা হালকা একটু সয়েল মিক্স, এটা আমরা ফিল্ডে হয়তো বা আমরা ল্যাবের ছবি দেখাচ্ছি, বাট ফিল্ডেও কিন্তু এটা সম্ভব। অল্প একটু পানি যোগ করে এরকম একটা লাম্প তৈরি করা সম্ভব কিন্তু। এবং তার ডায়ামিটার খুব বড় যেন না হয়, 1/2 ইঞ্চির মতন একটা মার্বেলের মতন লাম্প হবে। আমরা কি করব, এই যে লাম্প যেটা আছে এরকম 3-4টা লাম্প তৈরি করব, করে এই মার্বেলের মতন লাম্প গুলোকে জাস্ট রোদ্রে শুকাতে দিব। আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রোদ্রে শুকাতে দিব। ফলে যেটা হবে, রোদ্রে যখন শুকাবে তখন এই যে হালকা ভেজা ভাব এটা চলে গিয়ে কিন্তু এটা একটা শক্ত অবস্থায় বা শক্ত মাটি বা শুকনো মাটিতে পরিবর্তিত হবে। হয়ে যাওয়ার পরে এবার আমরা আমাদের জাস্ট 2টা আঙ্গুল, এই যে একদম লাস্ট ছবিতে দেখো, আমরা আমাদের হাতের 2টো আঙ্গুল দিয়ে এই লাম্প, সয়েল লাম্পটা যেটা মার্বেলের মতো লাম্প তৈরি করছি, এটার উপর প্রেসার দিব। প্রেসার দেওয়ার পরে আমরা এই লাম্পটাকে ভেঙে ফেলার চেষ্টা করব। এখন এই যে লাম্পটাকে ভেঙে ফেলার চেষ্টা করলাম, এই ভেঙে ফেলার চেষ্টা করার ফলে কি পরিমাণ এফোর্ট দিতে হয়েছে ভাঙার জন্য, আর ভাঙার সময় সে কি প্যাটার্নে ভেঙেছে, এই 2টা অবজারভেশনের উপর বেস করে আমার অ্যাকচুয়ালি রেজাল্টটা বের করতে হবে। এখন দেখো, এই টেবিল 1.3টা কি দেখতে পাচ্ছ সবাই? টেবিল 1.3, জি স্যার। টেবিল 1.3 দেখো, প্রথম যে কলামটা এটা হলো ডেসক্রিপশন। ডেসক্রিপশনে কি দেওয়া আছে? নান, লো, মিডিয়াম, হাই, ভেরি হাই। এখন তুমি তো এই ডেসক্রিপশন যে কোনো একটা চুজ করবা এবং এই ডেসক্রিপশনের ডাটাটাকে নিয়ে যাবা টেবিল 1.7 এ। এখন কখন লো বলবা, কখন মিডিয়াম বলবা, তার ব্যাখ্যা দেওয়া আছে ডানে। তো ব্যাখ্যাগুলোতে যদি আসি, প্রথমেই আসি, the dry specimen crumble into powder with mere pressure of handling. That means তুমি যদি এই মার্বেলের মতন বলটাকে তুলে এনে শুকনো হয়ে যাওয়ার পরে হাত দিয়ে একেবারে আলতো প্রেসার দাও, সে পাউডারের মতন ঝুরঝুর করে পড়ে গেল। এইরকম যদি অবস্থা হয় যে আলতো প্রেসার দিলাম, পাউডারের মতন ঝুরঝুর হয়ে পড়ে গেল, তাহলে আমি চুজ করব নান। ক্লিয়ার? হালকা একটু প্রেসার দিতে নিতে, এবং এটা নরমালি হয় সয়েলে যদি স্যান্ডের পরিমাণ বেশি থাকে, যাক ওইটা আমরা ফাইনালি টেবিল থেকে বের করব, তখন আমরা বলবো নান। আচ্ছা, পরেরটা কি বলতেছে? পরেরটা বলতেছে প্রেসার দেওয়ার পরে ফলে পাউডারের মতন হয়েছে, পাউডারের মতন ঝুরঝুর করে পড়ে গিয়েছে, বাট আমাকে কিছুটা প্রেসার দিতে হয়েছে, একেবারে জাস্ট হাতে আলতো প্রেসার দিলেই হয়নি, একটা মিডিয়াম লেভেলের প্রেসার দিতে হয়েছে, তাহলে আমরা তাকে বলবো লো। ক্লিয়ার? এন্ড দেন হলো মিডিয়াম। মিডিয়ামটা হলো এই যে ছবিতে যেটা দেখতেছো ওয়ান কাইন্ড অফ এরকম, যে আমরা যদি প্রেসার দেই সে একেবারে পাউডারের মতন ঝুরঝুর হয়ে যাবে না, বাট এরকম ক্র্যাক ফর্ম করবে, ক্র্যাক ফর্ম হয়ে ডিফর্ম হয়ে ফেল করবে। ফিলোসফিটা বোঝা যাচ্ছে? তখন আমরা তাকে বলবো মিডিয়াম। আর হাই বলবো হলো যখন আমি তাকে প্রেসার দেওয়ার ফলে এরকম ক্র্যাক ডেভেলপ করে ফেল করবে, কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণ প্রেসার অ্যাপ্লাই করতে হবে। এন্ড দ্য ফাইনালি ভেরি হাই হলো ওইটা যে যখন ক্লে পার্টিকেল বেশি থাকে তখন এটা হয় যে আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি, প্রেসার দিতেছি, বাট এটাকে আমি ভাঙতেই পারতেছি না, তখন আমি তাকে বলবো ভেরি হাই। এই টেবিলটা বোঝা গেছে কিনা? টেবিল 1.3
আমাদের ফার্স্ট টার্গেট হলো 1/2 ইঞ্চির একটা মার্বেলের মতো লাম তৈরি করব, তারপর আমরা রোদ্রে শুকাবো, শুকানোর পর এটাকে হাতে নিয়ে 2 আঙ্গুলের প্রেসারে ভাঙার চেষ্টা করব। হতে পারে একদম আলতো প্রেসারে পাউডারের মতন ঝুরঝুর করে ভেঙে চুরে সব পড়ে গেছে, আবার হতে পারে পাউডারের মতন ভেঙে যাবে কিন্তু কিছুটা প্রেসার দিতে হবে, আবার এমন হতে পারে পাউডারের মতন হবে না, এরকম চ্যাপ্টা হয়ে যাবে, ক্র্যাক করবে কিন্তু আলতো প্রেসার, আবার এমনও হতে পারে যে আমি অনেক প্রেসার দিতেছি বাট এটাকে একদমই ভাঙতে পারতেছি না। তো এইগুলোর উপর বেস করে আমি এই যে ডেসক্রিপশন যেটা নান, লো, মিডিয়াম, হাই অথবা ভেরি হাই, এটা এখান থেকে আমি চুজ করে নিব। এই টেবিলটা বুঝতে পারছো কিনা? এই টেবিলটা সম্পর্কে কারো কোনো যদি বুঝতে সমস্যা হয় প্লিজ জিজ্ঞেস করতে পারো। কারো কোনো কোয়ারি আছে? না স্যার। আচ্ছা, এরপরে ডাইলেটেন্সি যে টেস্টটা আছে, ওকে, এই ডাইলেটেন্সি টেস্টের আসলে আমাদের তো আসলে টার্গেটটা ছিল তোমাদের ল্যাবে করাবো, এই জন্য ওইভাবে আসলে ডাইলেটেন্সির ছবিটা দেওয়া নাই, আমি পরে দেখি তোমাদের একটা সময় ছবি দেখাবো। আমি এই ড্রাই স্ট্রেংথের যে ছবিটা আছে এই ছবিটা দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। সেটা হলো এই যে দেখো যে জায়গাটায় আমি মার্বেলটা তৈরি করছি, একটা হাতের তালু দেখা যাচ্ছে না? এই হাতের তালুতেই আমি সয়েলটাকে, এখানে তো মার্বেলের মতন তৈরি করছে, আমি মার্বেলের মতন তৈরি না করে হাতে তো সবাই মনে হয় মেহেদি দিতে দেখছো অনেক কম বেশি সবাই, ওইরকম হাতে আমি সয়েলটাকে একেবারে পেস্ট করে দিব, সয়েলটাকে একদম হাতের তালুতে পেস্ট করব, পেস্ট করে হাতের তালুর অপোজিট ডিরেকশনে আরেকটা হাত দিয়ে আমি বারবার বাড়ি দিব, হাততালি যেভাবে দেয় কিন্তু অপোজিট ডিরেকশনে বাড়ি দিব। বাড়ি দিলে দেখা যাবে যদি আমার সয়েলে স্যান্ডের পরিমাণ বেশি থাকে, এটা আমি আগাম বলে দিচ্ছি, যদি স্যান্ডের পরিমাণ বেশি থাকে তাহলে দেখা যাবে যে এই যে তালুতে উপরে আমি যে পেস্ট দিয়েছিলাম হাতের তালুতে, এইটা কিছুটা চকচকে ভাব, আলোর অপোজিটে রাখলে কিছুটা গ্লেজ দিবে কারণ পানিটা উপরের দিকে উঠে আসবে। সো স্যান্ডের পরিমাণ যদি খুব বেশি থাকে কয়েকবার হাতে অপোজিটে বাড়ি দিলেই দেখা যাবে যে সারফেসটা আলোতে রিফ্লেক্ট করতেছে, আলোতে রিফ্লেক্ট বলতে হলে একটা চকচকে ভাব চলে আসবে, গ্লেজি ভাব চলে আসবে। আর যদি এমন থাকে যে না স্যান্ড ক্লে মিক্স অবস্থায় আছে তাহলে দেখা যাবে যে গ্লেজি ভাবটা আসবে কিন্তু এটার জন্য আমাকে বেশ কিছুটা সময় ধরে বাড়ি দিতে হচ্ছে হাতের অপোজিট ডিরেকশনে, হাতের তালুর অপোজিট ডিরেকশনে আরেকটা হাত দিয়ে আমাকে তালে দিতে হচ্ছে। আর যদি ক্লে পার্টিকেল পরিমাণ বেশি থাকে তাহলে দেখা যাবে আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করব, তারপরও সারফেসে ওই গ্লেজি ভাবটা আসবে না, ম্যাট ভাবটাই থাকবে। তাহলে এই অবজারভেশন, এই যে তিনটা অবজারভেশন, এটার উপরে নান, স্লো, র্যাপিড, এই তিনটা ইনফরমেশন নিতে হবে। তার মানে একটা হলো নান, যে আমি কিছুক্ষণ ধরে চেষ্টা করতেছি কিন্তু কোনো প্রকার কোনো গ্লেজি ভাব আসতেছে না, দেন নান। আর যদি এমন হয় যে না আমি কিছুক্ষণ ধরে চেষ্টা করেছি তারপরে স্লো, আর যদি এমন হয় যে না আমি অল্প কিছুক্ষণ চেষ্টা করার ফলে আমার গ্লেজি ভাবটা চলে আসছে তাহলে ওটাকে আমি র্যাপিড বলবো। এই টেবিল 1.4 নিয়ে কারো কোনো কোয়েরি থাকলে বলতে পারো। টেবিল 1.4 স্যার আমরা যখন হাতের তালুতে এই পেস্টটা দিব তখন কি স্যার পানি মিক্সড করে দিব না? হ্যাঁ অল্প, খুব বেশি না। তুমি যখন তখন হাতে স্যার এটা পেস্ট, যখন হ্যাঁ বলো শেষ করো। হ্যাঁ তখন হাতের উল্টা পাশে যখন স্যার করব, তো বাড়িটা দিব তখন কি এটা কি স্যার লাফাবে বা এরকম কোনো কিছু হবে না কি করবে? না 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 বাবা, লাভ হবে না। এটা হলো যে তুমি যদি হাতের তালুতে পেস্ট করো এটা তোমার হাতের সাথে লেগে থাকবে, জি বুঝতে স্যার। পারছো? এটা তো জাস্ট বলের মতন, এটা যখন পেস্ট করবা আমার মনে হয় তুমি কখনো আসলে দেও নাই এই জন্য। হ্যাঁ, তো যারা অলরেডি হাতে তালুতে কখনো মেহেদি ব্যবহার করছে তাদের একটা আইডিয়া আছে, ক্লিয়ার? বা তুমি বাসায় আজকে ট্রাই করে দেখতে পারো কিছুটা সয়েল নিয়ে, ইয়ে করবে না, এটা বাম্প করবে না, জি স্যার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোয়েরি? এই টেবিলটা বুঝতে আমি কিন্তু বারবার একটা কথা বলতেছি যে হাতের তালুতে আমরা পেস্টটাকে প্লেস করব, করে পেস্টটাকে যখন প্লেস করে দিব তখন একটা ম্যাট কালার, ম্যাট বলতে হলো আলোর অপোজিটে যদি লাইটের অপোজিটে হাতটাকে রাখি দেখা যাবে তেমন কোনো গ্লেজি ভাব নেই, একদম জাস্ট ম্যাট অবস্থায় থাকবে। তো অপোজিট হাতের তালুর অপোজিট ডিরেকশনে যখন আমি বাড়ি দিতে থাকবো যদি তাড়াতাড়ি গ্লেজি ভাবটা চলে আসে তখন এইটাকে আমরা বলবো র্যাপিড। যদি দেখা যায় যে কিছুক্ষণ চেষ্টা করার পরে আসছে তাহলে ওটাকে আমরা বলবো স্লো। আর যদি
দেখা যায় অনেকক্ষণ চেষ্টা করার পরেও আসতেছে না, তখন আমরা তাকে বলবো নান। এবং এই অবজারভেশনটার উপরে ডেসক্রিপশন নান, স্লো বা র‍্যাপিড নিয়ে আমরা চলে যাব টেবিল 1.7 এ। আচ্ছা, তারপর আসি আমি টাফনেস এন্ড প্লাস্টিসিটি। এটার জন্য এই ছবিটা একটু দেখতে হবে। ফিগার 1.5 দেখতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, ফিগার 1.5 এ প্রথম যে ছবিটা আছে, এই ছবিটা যদি একটু খেয়াল করো, এখানে আমরা কি করব, সয়েলের সাথে অল্প পানি যোগ করে আমরা এটা দিয়ে এরকম একটা স্টিকের মতন তৈরি করার চেষ্টা করব। এবং পরের ছবিতে দেখো, হাতের উপরে সেই স্টিকটা কিন্তু নেওয়া হয়েছে, দেখতেছো? তো আমাদের টার্গেটটা হবে সয়েলটাকে সামান্য পানি যোগ করে হাতের প্রেসারে এরকম একটা স্টিক তৈরি করা। আচ্ছা, যারা কথা মানে, আচ্ছা আমি মিউট করে দিচ্ছি। কারো প্রশ্ন থাকলে করার পরে নিজেদেরকে প্লিজ মিউট করে রাখবে। তো এখানে আমাদের যে টার্গেটটা সেটা হলো, আমরা সয়েল স্যাম্পলটা নিয়ে প্রথম ছবিটা যেটা দেখতেছি, হাতের প্রেসারে, আমরা আলতো প্রেসারে আমরা এটাকে একটা থ্রেড তৈরি করার চেষ্টা করব। এবং ডানের ছবিতে আমরা থ্রেডটা দেখতে পাচ্ছি। তো আমাদের টার্গেট থাকবে হলো যে এমন একটা থ্রেড তৈরি করা যে থ্রেডের ডায়ামিটার হবে 1/8 ইঞ্চি, অ্যাপ্রক্সিমেটলি 1/8 ইঞ্চি, একটা মানে 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ পরিমাণ সাইজের ডায়ামিটারের আমরা একটা থ্রেড তৈরি করার চেষ্টা করব। সো এই থ্রেড তৈরি করার সময় আমাদেরকে দুইটা অবজারভেশন পাশাপাশি রাখতে হবে। একটা হলো যে এই থ্রেড আদৌ তৈরি করতে পারতেছে কিনা। এমন হতে পারে যে এই থ্রেড তৈরি করার যখন চেষ্টা করব, 1/8 ডায়ামিটারের থ্রেড হওয়ার আগেই এটা ভেঙে যাচ্ছে, থ্রেড থাকতেছে না। আর আরেকটা হতে পারে যে 1/8 ডায়ামিটারের থ্রেড হচ্ছে, বাট এই থ্রেড হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ সময় দিতে হচ্ছে বা অনেকক্ষণ ধরে চেষ্টা করতে হচ্ছে, এবং এই থ্রেডের গায়ে কোনো প্রকার কোনো ক্র্যাক হচ্ছে কিনা। আরেকটা হলো আমি খুব ইজিলি অল্প প্রেসারেই এই থ্রেডটা তৈরি করে ফেলতে পারতেছি। তাহলে এই যে অবজারভেশন, আমার এই অবজারভেশনের উপর বেস করে টেবিল 1.5 and 1.6, এই 1.5 এবং 1.6 দেখো লো, মিডিয়াম, হাই। এই যে লো, মিডিয়াম, হাই, এই যে তিনটা রো আছে, এই তিনটা রো হলো যে আমি সামান্য প্রেসার, মিডিয়াম প্রেসার, নাকি অনেকক্ষণ ধরে আমাকে চেষ্টা করতে হচ্ছে। আবার এই যে 1.6 যেটা, সেটা হলো থ্রেড এত করা যাচ্ছে না, 1.8 ডায়ামিটার করার আগে ভেঙে যাচ্ছে। আরেকটা হলো করা যাচ্ছে কিন্তু ক্র্যাক ফর্ম করতেছে কিনা। এই যে অবজারভেশন 1.5 এবং 1.6, এখান থেকে আমি আসলে লো, মিডিয়াম, হাই এই ইনফরমেশন গুলো নিব। এই সব ইনফরমেশনটা নিয়ে আমি চলে আসবো টেবিল 1.7 এ। 1.7 এ ড্রাই স্ট্রেংথের ঘরে আমি দেখব যে আমার ওই যে 1/2 ইঞ্চি ডায়ার যে আমি লামটা তৈরি করেছিলাম, সেটা ভাঙার জন্য আমার কি পরিমাণ প্রেসার দিতে হয়েছে, সেখান থেকে আমি একটা অবজারভেশন করব যে ভেরি হাই নাকি লো প্রেসারে ভেঙে গিয়েছে। এই ডাইলেটেন্সিতে হলো যে আমার ওই যে ম্যাট ভাব, যেটা হাতের তালুতে যে আমি একটা পেস্ট দিয়েছিলাম, তার গ্লেজি ভাব কি দ্রুত চলে এসেছিল না স্লো, নাকি একদমই আসেনি। টাফনেস এবং প্লাস্টিসিটিতে হলো আমি যে থ্রেডটা তৈরি করতে চেয়েছিলাম আদৌ করতে পেরেছি কিনা, করার জন্য আমাকে কি পরিমাণ প্রেসার দিতে হয়েছে সে অনুযায়ী। আর ডিসপারশনে হলো আমি যে গ্লাসে পানির ভিতরে সয়েলটাকে ডাইলুট করেছিলাম, সেটা অপেক্ষাকৃত পরিষ্কার থেকে পুরোপুরি রূপে পরিষ্কার হতে কতটুকু সময় লেগেছে, এই ইনফরমেশন। তো এইভাবে আমি যদি এখন এইখানে র্যান্ডমলি, ফর এক্সাম্পল আমি র্যান্ডমলি দাগিয়ে যাচ্ছি, হ্যাঁ, তোমাদের এই যে একজন প্রশ্ন করেছিলেন যে যদি দুটো দুটো করে হয়, তাহলে এখানে দেখো এই স্যান্ডি ক্লেতে দুটো আর সিল্টি ক্লেতে দুটো, এই দুটাতে কিন্তু দুটো দুটো করে মিলে যাচ্ছে। তার মানে তুমি কিন্তু এই দুটার ক্ষেত্রেই বলতে পারো। তার মানে তুমি একটা আইডিয়া করতে পারবা যে এক্স্যাক্টলি পেলাম না, বাট এই দুটা সয়েলের, এবং দেখা যাবে তোমরা যদি পরবর্তীতে সয়েলের বিহেভিয়ার দেখো, এই দুটা সয়েলের দেখবা যে বিহেভিয়ার কাছাকাছি আছে। তাহলে আইডেন্টিফিকেশনের প্রসেসটা, ফিল্ড আইডেন্টিফিকেশন প্রসেসটা কি বুঝতে পেরেছো? কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। চারটা টেস্ট কন্ডাক্ট করা, এবং চারটা টেস্ট কন্ডাক্ট করার পরে সেখান থেকে ফাইনালি বের করে নিয়ে আসা। এটা কি ক্লিয়ার সবাই? জি স্যার। রোল 29। স্যার
হুম, আচ্ছা, এখানে তো 4টা টেস্টের দেওয়া আছে, যদি দুটা মিলে যায় কি করব? একসাথে 4টাই মিললো না এক রোতে। জি স্যার। হ্যাঁ, তাহলে কি সলিউশন কি? স্যার এটা নিয়ে আমি আপনাকে কোশ্চেন করতাম, স্যার আমি একটু কনফিউজ ছিলাম বিষয়টা নিয়ে। হ্যাঁ, তো উত্তর তো কিছুক্ষণ আগেই করলাম। জি স্যার। হ্যাঁ, তো বলো। ধরো আমি এখানে তোমার জন্য আমি আবার ড্র করতেছি, ঠিক আছে? এই হলো অবস্থা। এখন কি বলবো বলো? এখন সয়েলের নাম কি হবে? স্যার স্যান্ডি আর স্লিটারি দুইটাই মোস্ট প্রবাবলি কাছাকাছি, দুইটাই হবে। ইয়েস স্যার। মানে দুইটাই কাছাকাছি, দুইটার বিহেভিয়ার কাছাকাছি হবে, তাই তো? জি স্যার, জি স্যার। সুতরাং আমরা দুইটাই বলতে পারি যে এটা স্যান্ডি ক্লে, সিল্টি ক্লে, দুইটাই হতে পারে। আচ্ছা স্যার, আমার যেটা কোশ্চেন ছিল যে হুম। এক্সপেরিমেন্ট করার সময় মোটামুটি কি দেখা যায় যে আমাদের যে স্পেসিমেনটা আছে এটা 2টা ফলো করছে বা 3টা ফলো করছে? হ্যাঁ, সেটাই হয়। মানে তুমি যদি ঠিকভাবে করো, নরমালি জি, এরকম হবে না যে চারটা জায়গায় হিট করবে। জি স্যার। ম্যাক্সিমাম হতে পারে দুটা হতে পারে। জি স্যার। আবার এমনও হতে পারে লাক ভালো হলে 3টা থেকে 4টাও একই লাইনে চলে আসতে পারে। স্যার আমার যদি ইন কেস ধরেন এক্সপেরিমেন্টটা করার সময় যে 4 জায়গাতে আসছে, তো স্যার হুম। তখন বুঝতে হবে যে আমার এক্সপেরিমেন্টে ফল্ট ছিল। এক্সপেরিমেন্টের ফল তুমি আবার একটু রিভার্স করলাম। আর অ্যাকচুয়ালি আমি তো বললাম যে এই ফিল্ড আইডেন্টিফিকেশন টেস্টটা কিন্তু শুধুমাত্র একদম প্রিলিমিনারি একটা আইডিয়া নেওয়ার জন্য। ক্লিয়ার? কিন্তু তুমি জি স্যার। যখন একটা বড় কোনো প্রজেক্ট করতে যাবা, স্ট্রাকচার করতে পারো, অথবা ইঞ্জিনিয়ারিং টার্মোলজিতে আমরা কিন্তু বলবো যে সয়েল স্যাম্পল কালেক্ট করে ল্যাবে এনে আমরা কিন্তু আরো অনেক টেস্টের নাম জানি। ওই টেস্টগুলো সব করতে হবে, যেটা তোমাদের গত ক্লাসে দেখানো হয়েছিল। এটা একেবারেই প্রিলিমিনারি, সয়েলের সম্পর্কে একটা ধারণা নেওয়ার জন্য। ঠিক আছে? আর কারো কোনো কোয়ারি আছে? আচ্ছা, আর কারো কোনো কোয়ারি না থাকলে আমি রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি।